আমার ভাইয়ের স্ত্রী প্রথম সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল। আর ভাই যখন নবজাতক মেয়েটার মুখ প্রথম দেখল, তখনই সে চিৎকার করে উঠল, ওকে আমার সামনে থেকে সরিয়ে নাও, যেভাবেই হোক, আমি ওকে চাই না। সেই দিনের কথা আমি আজও ভুলতে পারিনি। জীবনে অনেক ভয়ঙ্কর ঘটনা দেখেছি, অনেক মৃত্যু দেখেছি, কিন্তু সেদিনের মতো অদ্ভুত আর হৃদয় বিদারক দৃশ্য আর কখনো চোখে পড়েনি। ঢাকার এক বেসরকারি হাসপাতালে আমরা সবাই তখন অপেক্ষা করছিলাম। হাসপাতালে সাদা দেওয়াল, জীবাণুনাশকের তীব্র গন্ধ আর করিডোর জুড়ে ছড়িয়ে থাকা উদ্বিগ্ন মানুষের মুখ, সব মিলিয়ে পরিবেশটা এমনিতেই ভারী হয়েছিল। আমার বড় ভাই রাশেদ এদিক ওদিক পায়চারি করছিল, কপালে ঘাম, চোখে উষ্ণ কণ্ঠা। কয়েক ঘন্টা ধরে তার স্ত্রী নুসরাত অপারেশন থিয়েটারের ভেতরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছিল। ভাইয়ার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল সে কতটা ভেঙে পড়েছে। বারবার সে হাত তুলে দোয়া করছিল, আল্লাহ, আমার নুসরাত আর বাচ্চাটাকে সুস্থ রাখবেন। আমরাও সবাই দোয়া করছিলাম। হঠাৎ করেই অপারেশন থিয়েটারের ভেতর থেকে ভেসে এলো একটা ক্ষীণ কান্নার শব্দ। নবজাতকের কান্না। মুহূর্তের জন্য যেন সবার মুখে আলো ফুটে উঠল। রাশেদের চোখ জ্বলে উঠল আনন্দে। সে প্রায় ছুটে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু সেই আনন্দ কয়েক সেকেন্ডও টিকল না। অপারেশন থিয়েটারের দরজা খুলে একজন ডাক্তার বেরিয়ে এলেন। তার মুখের গভীরতা দেখেই আমার বুক ধক করে উঠল। তিনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর নিচু গলায় বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অনেক চেষ্টা করেছি, বাচ্চাটা সুস্থ আছে, কিন্তু মাকে বাঁচাতে পারিনি। কথাটা শুনে পৃথিবীটা যেন থেমে গেল। আমার মা সেখানেই বসে পড়লেন। ভাবি নুসরাত ছিল আমাদের পরিবারের সবচেয়ে প্রাণবন্ত মানুষ, সবাইকে হাসিয়ে রাখত। আর সেই নেই। রাশেদ প্রথমে কিছুই বুঝতে পারল না। সে ডাক্তারের মুখের দিকে স্থির তাকিয়ে রইল। তারপর হঠাৎ যেন ভেতর থেকে সব শক্তি হারিয়ে ফেলল। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কয়েক মিনিটের মধ্যেই অন্য একজন হয়ে গেল। আমরা তাকে সামলানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে শুধু একটাই কথা বলছিল, আমার মেয়েটাকে একবার দেখব। নুসরাতের শেষ চিঠিটাকে একবার দেখব। কিছুক্ষণ পর একজন নার্স ছোট শিশুটিকে কোলে নিয়ে এগিয়ে এলেন। সাদা কাপড়ে মোড়ানো এক রক্তী শিশু, শান্ত, কোমল, নিষ্পাপ। নার্স যখন বাচ্চাটাকে রাশেদের সামনে ধরলেন, তখন আমরা সবাই ভেবেছিলাম সে হয়তো মেয়েকে বুকে জড়িয়ে কাঁদবে, কিন্তু পরের মুহূর্তেই যা ঘটল সেটা আমাদের কারো কল্পনাতেও ছিল না। রাশেদ শিশুটার মুখের দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার চেহারা পাল্টে গেল। চোখ বড় বড় হয়ে উঠল, ঠোঁট কাঁপতে কাঁপতে লাগলো। মনে হচ্ছিল সে এমন কিছু দেখছে যা মানুষের দেখা সম্ভব নয়। তার মুখের রক্ত এক নিমিষেই উধাও হয়ে গেল। তারপর সে এমন এক ভয়ঙ্কর চিৎকার করল যা আজও আমার কানে বাজে। তারপর সে এমন এক ভয়ঙ্কর চিৎকার করল যা আজও আমার কানে বাজে না। সে কয়েক কদম পিছিয়ে গেল, তারপর কাঁপতে কাঁপতে বলল, ওকে সরিয়ে নাও, সরিয়ে নাও, আমি ওকে চাই না। নার্স হতভম্ব হয়ে গেলেন। আমারও কিছু বুঝে উঠতে পারলাম না। রাশেদ যেন উন্মাদের মতো আচরণ করতে লাগলো। সে আরেকবার শিশুটার দিকে তাকিয়ে আতঙ্কের চোখ বন্ধ করে ফেলল। তারপর চিৎকার করে বলল, যেভাবেই হোক, ওকে আমার সামনে থেকে সরাও। বলে সে দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। আমরা কেউ তাকে থামাতে পারিনি।
সেদিন রাতে সে উধাও হয়ে গেল। আমি নিজে শিশুটিকে কোলে তুলে নিলাম। কাঁদতে কাঁদতে তার ছোট্ট মুখটার দিকে তাকালাম। কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। একদম সাধারণ একটা শিশু, ফুটফুটে নিষ্পাপ। তাহলে রাশেদ এমন ভয় পেল কেন? সে প্রশ্নের উত্তর আমরা কেউ পাইনি। পরবর্তী কয়েকদিন আমরা বারবার রাশেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, কখনো ফোনে, কখনো আত্মীয় স্বজনের মাধ্যমে। কিন্তু মেয়ের কথা উঠলে সে আতঙ্কিত হয়ে যেত। কেউ যদি শিশুটার নামও মুখে আনত, সে চিৎকার করে ফোন কেটে দিত। তার ভয়টা ছিল অদ্ভুত, এমন ভয় যা শুধু সুখের কারণে হয় না। মনে হতো সে যেন কোনো ভয়ঙ্কর সত্য জানে। এক সপ্তাহের মধ্যে রাশেদ দেশ ছেড়ে চলে গেল। কোথায় গেল কেউ জানল না। সব যোগাযোগ বন্ধ করে দিল। এদিকে ছোট্ট শিশুটাকে তো ফেলে রাখা যায় না। আমি আর আমার স্ত্রী সিদ্ধান্ত নিলাম, আমরা মেয়েটাকে নিজের সন্তানের মতো মানুষ করব। তার নাম রাখা হলো মাহিরা। ধীরে ধীরে সে আমাদের সংসারের অংশ হয়ে গেল। আমাদের ছেলেমেয়ের সঙ্গে বড় হতে লাগলো। কিন্তু ছোটবেলা থেকেই এরই মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ছিল। সে খুব কম কথা বলতো, অস্বাভাবিক রকম। অনেক সময় পুরো দিন কেটে যেত, অথচ তার মুখ থেকে একটা শব্দ বের হতো না। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো কোনো শারীরিক সমস্যা আছে। তাকে একের পর এক ডাক্তার দেখানো হলো। ঢাকার নামকরা বিশেষজ্ঞদের কাছেও নেওয়া হলো। কিন্তু সবাই একই কথা বললেন, মাহিরার শরীরে কোনো সমস্যা নেই। সে শুনতে পায়, সে কথা বলতেও পারে, কিন্তু যেন নিজেই ইচ্ছাতেই চুপ থাকে। সময়ের সঙ্গে সঙ্গে আমরা ব্যাপারটা মেনে নিলাম। বছর কেটে গেল। মাহিরা 10 বছরে পা দিল। সে শান্ত, ভদ্র আর অদ্ভুত রকম নীরব একটা মেয়ে হয়ে উঠল। তার চোখে সবসময় যেন লুকিয়ে থাকতো কোনো অজানা ভাবনা। তবুও আমাদের জীবন মোটামুটি অস্বাভাবিকই চলছিল, স্বাভাবিকই চলছিল, যতদিন না সেই দিনটা এলো, সে ভয়ঙ্কর দিন। সেদিন বিকেলে আমি আর আমার স্ত্রী নিচতলার বসার ঘরে বসেছিলাম। মাহিরা নিজের ঘরে একা খেলছিল। সবকিছু ছিল স্বাভাবিক। হঠাৎ করেই পুরো বাড়ি কাঁপিয়ে একটা ভয়াবহ চিৎকার ভেসে এলো। একটা শিশুর চিৎকার, কিন্তু সেই চিৎকারের মধ্যেও এমন আতঙ্ক ছিল যা শুনে আমার বুক কেঁপে উঠল। শব্দটা এসেছিল মাহিরার ঘর থেকে। আমি আর এক মুহূর্তও দেরি করিনি, দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। আমার পেছনে ছুটছিল আমার স্ত্রী। ঘরের দরজার সামনে পৌঁছে দেখি ভেতর থেকে আর কোনো শব্দ নেই। চারপাশে অবস্থিকর নীরবতা। কাপা হাতে দরজার হাতল ধরলাম। তারপর এক ঝটকায় দরজাটা খুলে ফেললাম। আর দরজা খুলেই আমার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। মুহূর্তের মধ্যেই আমি বুঝে গেলাম কেন আমার ভাই জন্মের দিন থেকেই নিজের মেয়েকে কোলে নিতে অস্বীকার করেছিল। দরজা খুলতেই আমার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। মুহূর্তের মধ্যেই আমি বুঝে গেলাম কেন কেন আমার ভাই রাশেদ জন্মের দিন থেকেই নিজের মেয়েকে কোলে নিতে অস্বীকার করেছিল। ঘরের ভেতরে বাতাস অস্বাভাবিক ঠান্ডা, এতটাই ঠান্ডা যেন জুন মাসের গরমেও আমার হাত পা কাঁপতে শুরু করলো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল ঘরের গন্ধ। হঠাৎ করে পুরো ঘরে ছড়িয়ে পড়েছে সেই পরিচিত গন্ধ, হাসপাতালের গন্ধ, জীবাণুনাশক জীবাণুনাশক স্যালাইন আর ওষুধে মিশ্রিত একটা তীব্র গন্ধ।
যে গন্ধ আমি শেষবার পেয়েছিলাম, শেষ শব্দটা আগে নুসরাত মৃত্যুর দিন। মাহিরা ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল। সে কাঁদছিল না, মাটিতেও পড়েছিল না, স্থির হয়ে দাঁড়িয়েছিল ও শুধু। তার সামনে আলমারি বড় আয়নাটা। সে এক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়েছিল। তার ছোট্ট শরীরটা কাঁপছিল, এমনভাবে কাঁপছিল যেন প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়েছে। আমার স্ত্রী ভয়ে আমার পেছনে এসে দাঁড়ালো। আমি ধীরে ধীরে মাহিরার দিকে এগোতে চাইলাম, কিন্তু পা যেন জমে গেল। ঠিক তখনই মাহিরা খুব ধীরে ধীরে মাথাটা ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। আর সেই দৃশ্য দেখে আমার শরীর অবশ হয়ে গেল। ওটা আমার পরিচিত মাহিরা ছিল না। তার চোখ দুটো অদ্ভুতভাবে ওপরে উঠে গিয়েছিল। চোখের কালো অংশ প্রায় দেখা যাচ্ছিল না। মুখটা ফ্যাকাশে সাদা, ঠোঁট কাঁপছে, আর তার মুখ দিয়ে বেরিয়ে আসে একটা শব্দ। কিন্তু সেই শব্দ কোনো 10 বছরের শিশুর কণ্ঠ নয়। আমি স্পষ্ট শুনতে পেলাম, সেটা নুসরাতের কণ্ঠস্বর, আমার মৃত ভাবির কণ্ঠস্বর। আমার স্ত্রী ভয়ে চিৎকার করে উঠল। আমি বিশ্বাস করতে পারছিলাম না, নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। মায়ের মুখ দিয়ে ভেসে এলো কাঁপা কাঁপা একটা কথা, ওকে ডেকে আনো। আমার বুকের ভেতর ধক করে উঠল। কয়েক সেকেন্ড নীরবতা, আর পর আবার সেই কণ্ঠস্বর, রাশেদকে ডেকে আনো। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। 10 বছর ধরে যে মানুষটা নিখোঁজ, যার কোনো খোঁজ আমরা পাইনি, তার নাম কেন বলছে মাহিরা? আমি কাঁপা গলায় বললাম, তুমি কে? মাহিরার ঠোঁট ধীরে ধীরে নড়ল। সে জানে। কি জানে? সে জানে। কি জানে? কেন সে আমাকে ছেড়ে পালিয়েছে? হঠাৎ পুরো ঘরের বাতাস ভারী হয়ে উঠল। এরপর মায়েরা দুম করে মেঝেতে লুটিয়ে পড়ল। আমি আর আমার স্ত্রী দৌড়ে গেলাম। মাহিরাকে কোলে তুলে দেখি সে অচেতন, কিন্তু কয়েক মিনিট পর যখন তার জ্ঞান ফিরল, তখন সে তখন সে আগের মতোই স্বাভাবিক। সে কিছুই মনে করতে পারছিল না। কি হয়েছে? কেন আমরা কাঁদছি? কেন সে মেঝেতে শুয়ে আছে? কিছুই জানতো না। সেই রাতটা আমাদের কারো চোখে ঘুম আসেনি। আমি বারবার 10 বছর আগের ঘটনাগুলো মনে করার চেষ্টা করলাম। রাশেদ কি এমন কিছু দেখেছিল যা আমরা দেখিনি? নুসরাতের মৃত্যুর সঙ্গে কি কোনো রহস্য জড়িয়েছিল, নাকি পুরো ব্যাপারটাই কাকতালীয়? কিন্তু পরের কয়েক দিনে আরও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। মায়েরা মাঝরাতে ঘুমের মধ্যে কথা বলতে শুরু করলো। সে এমন কিছু নাম বলতো যেগুলো আমরা কখনো শুনিনি। কখনো কখনো সে ঘুমের মধ্যেই বলতো, ওকে ফিরতে হবে, ওকে ফিরতে হবে, সত্যিটা বলতে হবে, সময় শেষ হয়ে আসছে। দিন যত যাচ্ছিল, আমরা আমার অস্বস্তি তো তত বাড়ছিল। আর একটা বিষয় আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছিল, মায়েরা যখনই ওই অদ্ভুত অবস্থায় যেত, তখন তার কণ্ঠস্বর পুরোপুরি নুসরাতের মতো হয়ে যেত। একদিন রাতে পুরনো একটা ট্যাক্স ঘাঁটতে গিয়ে আমি নুসরাতের কিছু ছবি খুঁজে পেলাম। ছবিগুলো হাতে নিয়ে হঠাৎ আমার বুক কেঁপে উঠল, কারণ একটা ছবির পেছনে নুসরাত নিজের হাতে একটা বাক্য লিখেছিল, যদি কোনোদিন আমি না থাকি, তাহলে সত্যিটা একদিন নিজেই ফিরে আসবে। ছবিটার দিকে তাকিয়ে আমার হাত কাঁপতে লাগলো। কি সেই সত্য? রাশেদ কি জানতো? আর মাহিরার সঙ্গে এর সম্পর্ক কি? সেদিন রাতেই আমি সিদ্ধান্ত নিলাম, 10 বছর যাক বা 20 বছর, আমি রাশেদকে খুঁজে বের করব। কারণ এখন আমার মনে হচ্ছে এই রহস্যর উত্তর শুধু তার কাছেই আছে। 10 বছর হয়ে
জাগবার 20 বছর। আমি রাশেদকে খুঁজে বের করব। সেদিন রাতে এই সিদ্ধান্ত নেওয়ার পর আর এক মুহূর্তেও শান্তি পাইনি। মাহিরার মুখ দিয়ে বারবার নুসরাতের কণ্ঠস্বর ভেসে আসছিল। আর সেই একটাই কথা, সত্যিটা বলতে হবে। পরে কয়েক মাস আমি রাশেদের খোঁজে হন্য হয়ে ঘুরেছি। পুরনো বন্ধু, আত্মীয়-স্বজন, পরিচিত মানুষ যার কাছে গেছি, কেউ কোনো খবর দিতে পারেনি। অবশেষে একদিন বিদেশে থাকা এক পরিচিত মানুষের মাধ্যমে জানতে পারলাম রাশেদ জীবিত আছে, বাংলাদেশেই ফিরে এসেছে। কিন্তু দেশের এক প্রান্ত এলাকায় একা একা বসবাস করছে। খবরটা পাওয়ার পর এক মুহূর্তও দেরি করলাম না, পরের দিনই রওনা দিলাম। সন্ধ্যার একটু আগে তার বাড়ির সামনে পৌঁছালাম। 10 বছর আগের সুদর্শন প্রাণবন্ত মানুষটার সঙ্গে এই মানুষটার কোনো মিল নেই। চুল পেকে গেছে, চোখের নিচে কালি, মুখে অদ্ভুত ক্লান্তি। আমাকে দেখে সে বুঝে গেল কেন এসেছি। কিছুক্ষণ চুপ করে বসে থেকে বলল, মাহিরা কি আবার শুরু করেছে? আমার বুক কেঁপে উঠল। আমি ধীরে ধীরে সব খুলে বললাম। নুসরাতের কণ্ঠস্বর, অদ্ভুত কথাবার্তা, মাঝরাতের ঘটনা, সব সব শুনে রাশেদ মাথা নিচু করে বসে রইল। তারপর তারপর হঠাৎ কাঁদতে শুরু করলো। 10 বছর ধরে জমে থাকা কান্না। অনেকক্ষণ পর সে বলল, আমি পাগল ছিলাম না ভাই, আমি যা দেখেছিলাম সত্যিই সত্যিই দেখেছিলাম। আমি নিঃশ্বাস আটকে শুনতে লাগলাম। রাশেদ কাপা গলায় বলল, সেদিন নার্স যখন মাহিরাকে আমার কোলে দিতে এলো, তখন তখন আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম। সে থেমে গেল। তারপর ফিসফিস করে বলল, আমি আমার মেয়ের মুখ দেখিনি, আমি দেখেছিলাম নুসরাতের মুখ। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কি বলছিস? আমি মিথ্যা বলছিলাম? এক সেকেন্ডের জন্যও না। আমি স্পষ্ট দেখেছিলাম একটা নবজাত শিশুর মুখ নয়, নুসরাতের মুখ। সে সে আমার দিকে তাকিয়েছিল। রাশেদের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। আর আর সে একটা কথাই বলেছিল। আমি শ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম। সে বলেছিল, আমাকে ফেলে যেও না। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। অনেকক্ষণ পর রাশেদ আবার বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হয়েছিল আমি পাগল হয়ে গেছি, তাই পালিয়ে গিয়েছিলাম। কিন্তু কিন্তু যখন দূরেই গেছি, সেই মুখ, সেই চোখ, সেই কণ্ঠস্বর আমাকে ছাড়েনি। সেদিন রাতেই আমি রাশেদকে নিয়ে বাড়ি ফিরলাম। 10 বছর পর বাবা আর মেয়ের দেখা হবে। পুরো পথ জুড়ে রাশেদ কাঁপছিল ভয়ে, অপরাধবোধ আর অনুতাপে। বাড়িতে পৌঁছানোর পর মাহিরা তখন নিজের ঘরে বসেছিল। আমরা দরজা খুলে ভেতরে ঢুকলাম। মাহিরা ধীরে ধীরে মুখ তুলে তাকালো। রাশেদকে দেখা মাত্র তার চোখ ভিজে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয়, সে প্রথমবারের মতো কথা বলল। জন্মের পর থেকে সে মেয়েটাকে প্রায় কখনো কথা বলেনি। সে শান্ত গলায় বলল, তুমি তুমি এতদিন পরে এলে বাবা। আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। রাশেদ হাঁটু গেড়ে বসে পড়ল। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আমাকে মাফ করে দে মা, আমাকে মাফ করে দে। মাহিরাও কাঁদছিল। সে ধীরে ধীরে এগিয়ে এসে আবার কাঁধে হাত রাখল। ঠিক ঠিক তখনই ঘরের ভেতর দিয়ে হালকা একটা বাতাস বয়ে গেল। অনেক বছর পর সেই হাসপাতালের গন্ধটা আবার অনুভব করলাম। কিন্তু এবার গন্ধটার মধ্যে কোনো ভয় ছিল না, বরং এক ধরনের শান্তি ছিল, অদ্ভুত প্রশান্তি। আমার চোখ গেল দেওয়ালে ঝোলানো নুসরাতের ছবির দিকে।
জানালার পর্দা বাতাসে দুলছে, আর ছবিটা দিকে তাকিয়ে কেন জানি মনে হলো কেউ একজন হয়তো অবশেষে শান্তি পেয়েছে। সেদিনের পর আর কখনো মাহিরার মুখ দিয়ে অদ্ভুত কোনো কণ্ঠস্বর শোনা যায়নি। মাঝরাতে ফিসফিসানি বন্ধ হয়ে গেল। ভয়ের দিনগুলো, ঘটনাগুলো থেমে গেল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, মাহিরা ধীরে ধীরে স্বাভাবিকভাবে কথা বলা শুরু করলো। যেন যেন তার নীরবতাও একটা কারণ ছিল। যে কথাটা সে এত বছর ধরে বলতে পারেনি, সেই কথাটা বলার জন্যই হয়তো অপেক্ষা করছিল। একটা ভাঙা পরিবার আবার এক হলো। 10 বছরের দূরত্ব মুছে গেল, আর আমরা বুঝলাম কিছু কিছু সত্য যতই ভয়ঙ্কর হোক, সেগুলো থেকে পালিয়ে বাঁচা যায় না। একদিন না একদিনই সেই সত্যর মুখোমুখি হতেই হবে। একদিন না একদিন সেই সত্যর মুখোমুখি হতেই হয়। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। সমাপ্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। প্লিজ।